বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। মোহাম্মদ ইউনূসের জমানা খতম হবার মুখে। বাংলাদেশে ভোটের ফলাফল এসে গেছে একক সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশে ফের ক্ষমতায় বিএনপি, বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের দল। বাংলাদেশের মানুষও নিজের ভালোটা বোঝে, তারাও বুঝে গেছে জামাতকে জিততে দেওয়া যাবে না। এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের পরিমাণ কত? স্বাধীনতার সময় 28% ছিল, এখন খুব বেশি হলে 4-5%। বাকি ওই 1-2%, মানে 90% মুসলিমের দেশও বোঝে যে জামাতকে ক্ষমতায় আনলে আমরা খুব সহজে জীবন ধারণ করতে পারবো না। বাংলাদেশের মুসলিমরা যেটা বোঝে, আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুরা সেটাও বুঝতে পারে না। এটাই সবচেয়ে বড় দুঃখের। কি হলো বাংলাদেশের ফলাফলে? আপনারা জানেন বাংলাদেশে 300 আসনের যে সিট, তার মধ্যে 299টা আসনে ভোটাভুটি হয়েছিল, একজন মারা গেছে বলে ভোটাভুটি হয়নি। 299টার মধ্যে 151 যদি কেউ পেত তাহলে সংখ্যাগরিষ্ঠতা পেত। এই মুহূর্তে লেটেস্ট যা খবর, বাংলাদেশে এখনো ইভিএম এ গণনা হয় না, ওই ব্যালট এখনো গণনা চলছে, কালকে থেকে শুরু হয়েছে, আজকেও গণনা চলছে। এখন অব্দি যেটা খবর, 206টা আসনে জিতে গেছে বিএনপি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। 87 আসনে জিতেছে জামাত, বাকিগুলো গণনা চলছে বা অন্যান্যরা পেয়েছে। এই মুহূর্তে আরেকটা খবর আছে, 206-এর চেয়ে অনেকটা আসন বাড়ছে, 210-12 পর্যন্ত চলে গেছে বিএনপি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এখনো গণনা চলছে। বাংলাদেশ ভেবেছিল যে জামাত জিতবে, জামাতে ইসলামী, কিন্তু বাংলাদেশের ভোটার কিন্তু জামাতকে জেতায়নি, তারা বিএনপি কে জিতিয়েছে এবং তারেক রহমানের উপর ভরসা রেখেছে। তারেক রহমান 2টি আসনে দাঁড়িয়েছিলেন, ঢাকা 17, ঢাকা 17 এবং বগুড়া 6, তিনি 2টি আসনেই জয়ী হয়েছেন। ইতিমধ্যেই তারেক রহমানের তরফ থেকে, বিএনপির তরফ থেকে দেশবাসীকে ধন্যবাদ জানানো হয়েছে। শুধু তাই নয়, ভারতের তরফ থেকেও দেখলাম আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে বার্তা পাঠিয়েছেন, তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং নতুন সরকারের সঙ্গে ভারত হাত মিলিয়ে কাজ করবে এমন একটা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন। অবিশ্বাস্য ব্যাপার, বিএনপিও মনে হয় এতটা ভাবেনি যে এই যে শেখ হাসিনার আওয়ামী লীগকে ছাড়া এবারে নির্বাচনটা হয়েছে, সেখানে জামাত তাদের পুরনো জোট সঙ্গী। একটা সময় শেখ হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে ভোটে লড়তো এই বিএনপি এবং জামাত একসঙ্গে। জামাতের কি কার্যক্রম সেটা আপনারা দেখেছেন গত কয়েক মাসে, কিভাবে একের পর এক হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ, হিন্দুদের জ্যান্ত পুড়িয়ে মারা, হিন্দুদের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া, লুণ্ঠন করা, একদম অস্বস্তিকর পরিস্থিতি চলছিল মোহাম্মদ ইউনূসের বদান্যতায় এবং সৌজন্যে। সেই জামাত কিন্তু হেরে ভূত হয়ে গেছে। ফলে বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষও কিন্তু এখন আর এই রকমের জঙ্গিপনা চায় না। সমাজ মাধ্যমে আমরা দেখলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাতেও পোস্ট দিলেন, ইংরাজিতেও পোস্ট দিলেন, তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এবং সেখানে তিনি লিখছেন, বিএনপির বড় জয়ের নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখেছেন কয়েক মাস আগেই এই বাংলাদেশে গিয়ে তারেক রহমান যখন ফিরে এসেছিলেন লন্ডন থেকে, 17 বছর পর তিনি লন্ডন থেকে ফিরলেন, 17 বছর পর দেশে পা দিলেন এবং তারপরে আমরা দেখলাম এই বেগম খালেদা জিয়ার যে শেষকৃত্যের অনুষ্ঠান, জানাজার অনুষ্ঠান, সেখানে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর গিয়েছিলেন এবং সেখানেও তারেক রহমানের সঙ্গে তার কিন্তু একটা বৈঠক হয়েছিল, একটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল। তখনই মনে করা হচ্ছিল যে ভারত সরকার যেহেতু আওয়ামী লীগ এই ভোটে নেই, শেখ হাসিনা এই ভোটে নেই, তাই ভারতের সাপোর্ট থাকবে অন্তত বিএনপির দিকে বা তারেক রহমানের দিকে, এটা এক আন্দাজ পাওয়া গিয়েছিল এবং সেটাই দেখা গেল যে তারেক রহমান জেতার পর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মোদী এই দুই দেশের সম্পর্ককে আবার নতুন মাত্রায় নিয়ে যাবেন এমনটাই বলা হচ্ছে। বিএনপির জয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। 151টা আসনে জিততে হতো, যেখানে এখন অব্দি যা খবর আসছে প্রায় 210-এর কাছাকাছি আসনে এগিয়ে আছে বা জিতে গেছে তারেক রহমানের বিএনপি। 212টা আসনে এখন অব্দি জিতে চলেছে, আরো নাকি লিড বাড়বে এমনটাই বলা যাচ্ছে, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। 18 মাস আগে আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন প্রশাসন কিভাবে স্থলবদ্ধ হয়েছিল, সবাই আপনারা জানেন, নতুন করে বলার কিছুই নেই। আর ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, কোটা বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন তারপর কিভাবে আমেরিকার টাকা, ডিপ স্টেটের টাকা পেয়ে শেখ হাসিনার নির্বাচিত সরকার বিরোধী আন্দোলন হয়, আপনারা সবাই দেখেছেন। তারপর শেখ হাসিনার গদি চলে যায়, তিনি ভারতে চলে আসেন, আপনারা সবাই জানেন। তারপরে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হলো না, মোহাম্মদ ইউনূস এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে এতদিন বসেছিলেন, যদিও এখনো কোনো সংসদ নেই, কোনো স্পিকারও নেই। তারপরে কি হবে সেটা এখন দেখার।
35 বছর পর বাংলাদেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে চলেছে। বাংলাদেশে এই 35 বছর রাজত্ব করেছেন কখনো তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া বিএনপির, বা কখনো আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। 35 বছর পর বাংলাদেশ এবার একজন, সবকিছু ঠিকঠাক চললে একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে চলেছে বিএনপির নেতা তারেক রহমান। কে কে জিতলেন এবং কে কে হারলেন আমরা দেখতে পেলাম যে কজনের নাম এই কমাসে ঘুরে ফিরে আসছিল, তার মধ্যে যে রুমিন ফারহানা, নাহিদ ইসলাম, ফজলুর রহমান, নুরুল হক নূর, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসুদ, এরা জিতলেও ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে আবার এই নাসিরউদ্দিন পাটোয়ারি, তাননিম জারা, মামুন হক, পঞ্চগড়ে সার্জিস আলম কিন্তু বিএনপি প্রার্থীদের কাছে হেরে গেছে। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এই তিনটে দলেরই মোটামুটি একটা লড়াই ছিল। জাতীয় পার্টির জিএম কাদের হেরে গেছেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি শহীদ মোহাম্মদ ফৈজুল করিম এরাও হেরে গেছেন। জামাত ইসলামীর প্রার্থী নির্বাচন করে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসা কৃষ্ণনন্দী হেরে গেছেন বিএনপির প্রার্থী আমির এজাজ খানের কাছ থেকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন নির্বাচনে জিতেও হেরে গেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। জাতীয় পার্টির সামিম হায়দার পাটোয়ারি, আওয়ামী লীগের শক্ত ঘাঁটি যেখানে ছিল সেই গোপালগঞ্জ, সেখানেও কিন্তু গোপালগঞ্জে আওয়ামী লীগ যেহেতু ভোটে অংশগ্রহণ করেনি, ফলে গোপালগঞ্জের প্রার্থীরা কিন্তু 3টে আসনেই বিএনপিকে ঢেলে ভোট দিয়েছে, জামাতকে এখানে তারা হারিয়ে দিয়েছে। তবে বিএনপি এবং জামাত প্রত্যেকেই একে অপরের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যেটা বলছিলাম, ঢাকা এবং বগুড়া দুটি আসনে দাঁড়িয়েছিলেন, দুটি আসনেই তিনি জয়ী হয়েছেন। ওদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও জয় পেয়েছেন। তারেক রহমান এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বগুড়া 6 এখান থেকে 1 লাখেরও বেশি ভোটার ব্যবধানে জামাত প্রার্থীর কাছ থেকে তিনি জয়লাভ করেছেন। তবে ঢাকা 17 যে আসন তিনি সেখানে জামাতি প্রার্থীকে জিতেছেন, তার বিরুদ্ধে জিতেছেন মাত্র 4399 ভোটের ব্যবধানে। বিএনপির লড়াইয়ে এবং তারেক রহমান এবার প্রথম নেতৃত্ব দিলেন। আপনারা জানেন এতদিন বেগম খালেদা জিয়া ছিলেন, তার ইন্তেকালের পর, তার মারা যাওয়ার পর এবার তার ছেলে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এবার নেতৃত্ব দিলেন, জিতেছেন। মনে হচ্ছে সব ঠিকঠাক চলে, তিনিই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী। 17 বছর তিনি লন্ডনে রাজনৈতিক আশ্রয় ছিলেন। 2025 সালের 25 ডিসেম্বর তিনি ফিরেছিলেন। তার কমাস পরেই আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হয়েছিল। ঢাকা 15 আসনে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলামের খানের চেয়ে 21,614 ভোটে বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন জামাতের আমির শফিকুর রহমান। জামাত ইসলামের নেতৃত্বে জোটের হয়ে নির্বাচন করা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আহ্বায়ক নাদিম ইসলাম ঢাকা 11 আসনে বিএনপির এম এ কায়েমের বিরুদ্ধে ভোটে জিতেছেন 2039 ভোট পেয়ে। এই হচ্ছে ব্যাপার। যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে নিজের নির্বাচনী এলাকার বড় ব্যবধানে জয় পেলেও খুলনায় কিন্তু নিজের আসনে হেরে গেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার চেয়ে 2702 ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপির দলীয় প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবি। আর কি দেখতে পাচ্ছি, রংপুর 4 আসনে জামাতি নেতৃত্বাধীন এই 11 দলীয় নির্বাচনী জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বিএনপি প্রার্থীর চেয়ে 9000-এর বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন। এই জাতীয় পার্টির মহাসচিব সামিম হায়দার পাটোয়ারি গাইবান্ধা 1 আসনে তৃতীয় হয়েছেন, যেখানে জিতেছেন জামাত ইসলামীর মোহাম্মদ মজিদুর রহমান। এই হচ্ছে এই যে কটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি। আরো বেশ কিছু ফলাফল এই মুহূর্তে উঠে এসছে। যেমন এই যে নির্বাচনের আগে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা 9 আসনে স্বতন্ত্র নির্বাচন করা তাসনিম যারা নির্বাচনে তৃতীয় হয়েছেন, ওই আসনে জয় পেয়েছেন বিএনপির হাবিবুর রশিদ। এনসিপির 2 আলোচিত নেতা যেমন সার্জিস আলম পঞ্চগড় 1 আসনে হেরে গেল, কুমিল্লা 4 আসনে তিনি জয়ী হয়েছেন। কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ, এই দুজন নেতা খুব নাম করেছিলেন এই জুলাই বিদ্রোহের পর, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। সার্জিস আলম পঞ্চগড় 1 আসনে হেরে গেছেন, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসনে জয়ী হয়েছেন। হাসনাত আব্দুল্লাহ প্রায় 1 লাখেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছে, কিন্তু সার্জিস আলম 8000 ভোটের ব্যবধানে হেরে গেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ নওসাদ জামিরের কাছে। কিশোরগঞ্জ 4 ইটনা মিঠাইময়ী অষ্টগ্রাম আসনে প্রায় 72,000 ভোটের ব্যবধানে জামাত প্রার্থী রোকন রেজা শেখকে পরাজিত করেছেন। এই ফজলুর রহমান কিশোরগঞ্জে যিনি বিএনপি নেতা, তাকে কয়েকদিন আগে গ্রেপ্তারের দাবিতে আবার সোচ্চার হয়েছিল। কক্সবাজার 1 দেখলাম আমরা আসনে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং দলটির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিএনপি জোটের যে প্রার্থী আন্দোলিব রহমান পার্থ, ইনি ভোলা 1 নম্বর আসনে জয় পেয়েছেন। এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা। বেশ কয়েকজন বিএনপি নেতা জয় পেয়েছেন, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, মেজর হাফিজউদ্দিন আহমেদ, এরা সব জয় পেয়েছেন। ফলে বাংলাদেশে যেটা হলো সেটা একটা জিনিস ভারতের পক্ষে মোটামুটি মোটের উপর মন্দের উপর ভালো, যেহেতু আওয়ামী লীগ শেখ হাসিনাকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, ফলে জামাত জিতলে ভারতের যতটা ক্ষতি হতো বা যতটা চিন্তার মধ্যে থাকতে হতো, ওই যে বললাম মন্দের ভালো, বিএনপি জেতে না, অন্তত ভারতের দিকে মন্দের ভালো। তারেক রহমানের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক বরাবরই ছিল, আর এই কয়েক মাস আগে বিদেশ মন্ত্রী গিয়ে নিজে কথা বলে এসছেন, প্রধানমন্ত্রী মোদী বার্তা দিয়েছেন। ফলে আশা করা যায় যে বাংলাদেশের এই নতুন সরকার আসার পর এই যে ভারত বাংলাদেশের মধ্যে যে একটা তিক্ততা শুরু হয়েছিল এই নতুন এই সরকারের আমলে, এই তত্ত্বাবধান সরকারের আমলে, মোহাম্মদ ইউনূসের আমলে, সেটা যে এবার সমাধান হবে এটুকু বলা যায়। সেদিকে ভারত সরকার তাকিয়ে আছে। এখন বাংলাদেশ সরকার, নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে কি সিদ্ধান্ত নেয় সেদিকের উপর ভারত বাংলাদেশের এই সম্পর্ক অনেকটা নির্ভর করবে। কি বলেন আপনারা? বাংলাদেশের মুসলিম জনগণ নিজের ভালোটা বুঝে জামাতকে তারা জেতায়নি। পশ্চিমবঙ্গের হিন্দু জনগণ নিজের ভালোটা বুঝে এই রাজ্যের জামাত মানে তোলামুলকে হারাতে পারবে কিনা সেটাই এখন দেখার। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার প্রতিবেশী দেশের এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।